হ্যালো গাইস, কেমন আছেন? আমার নাম রকিবুল হাসান। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আমি খুব রিসেন্টলি চ্যানেলটা অ্যাক্টিভেট করেছি। আমাদের চ্যানেলটা আগের থেকেই ছিল, কিন্তু আগে আমি তেমন একটা ভিডিও টিডিও আপলোড করি নাই। রিসেন্টলি আপলোড করা শুরু করেছি। আমার ইচ্ছা আছে আমি এই মাসে আর আগামী মাসে কয়েকটা জায়গায় বেড়াতে যাব। ক্যালগারিতে যাব রকি মাউন্টেন্স দেখতে, ব্যানফে। তারপরে মন্ট্রিয়ালে যাব, মন্ট্রিয়াল আর কুইবেক সিটি দেখতে। তারপর যাব ভ্যানকিউভারে, ভ্যানকিউভার আর হুইসলার দেখতে। আমার ইচ্ছা আছে আমি এই বিভিন্ন জায়গায় যখন যাব তখন বিভিন্ন বিভিন্ন ভিডিও করে আপলোড করব। আপনারা কাইন্ডলি দেখবেন ভিডিওগুলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন এটা আমার প্রথম ভিডিও, যেটা আমার নিজের সম্পর্কে নিজেকে তুলে ধরার জন্য প্রথম ভিডিও যেটা করছি এখন। আহ, আমি এখানে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এর আগে আমি ইউএসএতে ছিলাম, সেখানে আমি আন্ডারগ্রেড করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি প্রোগ্রামও ছিলাম। আনফর্চুনেটলি সেখানে আমি পিএইচডি কমপ্লিট করতে পারি নাই, কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আমি ট্রান্সফার করেছি। এখন ইউএসএতে 11 বছর থাকা, তারপর কানাডাতে আসা। সত্যি কথা বলতে আমি আসলে খুব একটা পার্থক্য দেখি না ইউএসএ থেকে কানাডাতে। কালচারালি মানুষের কথাবার্তাতেও খুব একটা যে পার্থক্য আছে এমন না, একই রকমই আর কি। আমি লাস্টে ওহাইও ক্লিভল্যান্ডে ছিলাম। আমি দেখলাম সিটি ম্যানেজমেন্ট যেরকম রাস্তাঘাটের লাইট টাইট এইসব জিনিস ক্লিভল্যান্ডের থেকে আমি এখন উইনিপেগে আছি এখানে একটু বেটার। যেমন ক্লিভল্যান্ডে আমি যে বাসাতে ছিলাম সেখানে বাসার বাইরে অনেক সময় দেখা যেত রাত্রেবেলায় স্ট্রিট লাইট জ্বলতেছে না, এরকম অবস্থা। আমি একটা খাবার অর্ডার দিয়েছি ডোরড্যাশের ড্রাইভার খুঁজে পাচ্ছে না আমার বাসা কোথায়, অন্য বাসার সামনে রেখে গেছে, এরকম অবস্থা। কিন্তু এইখানে এই সমস্যাটা হয় না, কারণ এখানে উইনিপেগে স্ট্রিট লাইট ওভারঅল সিটি ম্যানেজমেন্ট খুবই জোস। কিন্তু অনেক ঠান্ডা এখানে, এইটাই সমস্যা। আমি মিনেসোটাতে ছিলাম, সো আমার একটা অভিজ্ঞতা আছে এরকম জায়গাতে থাকার। তারপরও ঠান্ডাটা এত বেশি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি যখন বাসার দরজা থেকে বের হবেন আপনার মনে হলো আপনি একটা নর্মাল জায়গা থেকে কোল্ড স্টোরেজের মধ্যে ঢুকলেন, এরকম টাইপের ঠান্ডা, ধোঁয়া উঠতে থাকে ঠান্ডা। তারপরও কি করা যাবে, এখন আমার লাইফ আমাকে এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে এখানেই আমাকে থাকতে হবে, এবং যে অপরচুনিটি পেয়েছি এটা কাজে লাগায় সামনের দিকে যেতে হবে। বুঝতেই পারছেন আমার পিএইচডি খুবই একটা স্ট্রাগলপূর্ণ সময়ে ছিল। আমি ইউএসএতে পিএইচডির জন্য অনেক বছর পিএইচডি প্রোগ্রামে ছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। যাই হোক, ওইটা নিয়ে আমি আর ডিটেলসে যাব না, কেন শেষ করতে পারি নাই হ্যান ত্যান। বাট লাইফ আমাকে নতুন একটা অপরচুনিটি দিয়েছে কানাডাতে, এটা আমি কাজে লাগাতে চাই। দেখা যাক কি হয়। আর আমি আসলে যাচ্ছি যে এমন কিছু ভিডিও টিডিও আপলোড করব, বিশেষ করে ট্রাভেল ভিডিও। সেটা কোয়ালিটি যেমনই হোক, আমি আশা করি যে ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে। এবং বিশেষ করে কানাডা কিছু সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতে যাব, এই জায়গাগুলোতে কেমন, যেমন মন্ট্রিয়াল হচ্ছে হয়তো ওয়েস্টার্ন ইউরোপিয়ান টাইপের একটা সিটি, যেটা মানে নর্থ আমেরিকার একমাত্র ইউরোপিয়ান স্টাইলের সিটি যেটা। সো এটার জন্য আমি এক্সাইটেড, কালকে যাচ্ছি আমার ফ্লাইট সন্ধ্যার দিকে।
তারপরের উইকে ব্যানফে যাব, ক্যালগারিতে রকি মাউন্টেন্স, ওইটা নিয়ে এক্সাইটেড। আমি কলোরাডোতে গেছিলাম ইউএসএতে থাকার সময়, ওখানে রকি মাউন্টেন্স দেখছি। এমনকি রকি মাউন্টেন্সের ভিতর দিয়ে আমার কলোরাডোতে 500 মাইল ড্রাইভ করার এক্সপিরিয়েন্সও আছে। এখন দেখি ব্যানফে কেমন লাগে। যদিও এখানে আমি ড্রাইভ করছি না আপাতত, আমি এখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রসেসে আছি। সো আমি ভায়াটনের মাধ্যমে কিছু গাইডেড ট্যুর পেয়েছি, যেগুলো বুকিং দিয়েছি ভায়াটর ওয়েবসাইটে। এখন আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস ট্যুরস, দেখা যাক কি হয়। যাই হোক, এখন এখানে ভোর সকাল, আসলে সকাল 6টা বাজে। আমি গতকালকে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ছিলাম, সেই জন্য রাতে ঠিকভাবে ঘুমাতে পারি নাই। এখন ঘুম আসতেছে না, কি করব। যাই হোক, আপনারা যারা ইউএসএতে বা কানাডাতে আসতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো রকম সাজেশন বা গাইডেন্স দরকার হয়। যেহেতু আমি দীর্ঘদিন ইউএসএতে ছিলাম, কানাডাতে আছি 3-4 মাস, এবং ইউএসএ কানাডার মধ্যে যেহেতু খুব পার্থক্য নাই, যে কোনো দেশে আপনারা আসতে চান, যদি কোনো রকম সাজেশন বা গাইডেন্স অ্যাডভাইসের দরকার হন, আমাকে রিচ আউট করবেন। আর এখন আজকে এপ্রিলের 10 তারিখ, ঈদ গেল 12 দিন আগে। না, 12 দিন না, 10 দিনের মতো হবে ঈদ গেছে। এইবার একটু অন্যরকম ছিল আমার জন্য, কারণ ইউএসএতে যখন আমি ছিলাম তখন মানে ঈদটা ঠিক কখনো এইভাবে সেলিব্রেট করতে পারি নাই। কারণ আমি একটু ঘরকোনা টাইপের মানুষ, বন্ধু বান্ধব একটু কম, সেই জন্য কখনো দেখা যায় যে ওই ভাইবটা কোনোবার পেয়েছি, কোনোবার পাই নাই। বাট এইবার আমি একটা বাংলাদেশি ল্যান্ডলর্ডের বাসায় আছি, আমার পাশের রুমেও একটা বাংলাদেশি ছেলে থাকে। সো ঈদের দিন ল্যান্ডলর্ড আমাদের খাবার দিয়ে গেছে। সো পুরো বাংলাদেশে থাকলে ঈদটা সেলিব্রেটের সময় সারাদিন যখন ঈদের খাবার টাবার খেয়ে সেলিব্রেট করা হয়, সেই রকম একটা সেলিব্রেশন পাইছি এবার। এইটা ছিল খুবই জোস। এখন এখানে এই একটা জিনিস, আপনারা যারা এই ব্যাপারটা সম্পর্কে অবগত না, কারণ যেহেতু আমি ইউএসএতেও ছিলাম, এখন কানাডাতেও আছি, এই জিনিসটা আমি দেখতে পাই। কানাডাতে বাংলাদেশি পপুলেশন যেটা, বা সাবকন্টিনেন্টের পপুলেশন যেটা, এইটার ডেন্সিটিটা ইউএসএর থেকে অনেক বেশি। ইউজুয়ালি আপনি নিউ ইয়র্কের কথা বললে হবে না, বাট ইউজুয়ালি হোয়াট আপনি ইউএসএতে কী পেতে পারেন, ইউএসএতে একটা জায়গাতে যেই টাইপের সাউথ এশিয়ান পিপল ডেন্সিটি বা কালচারাল ইনফ্লুয়েন্স, সেইটা কানাডাতে কমপক্ষে 10 গুণ বেশি। এইখানে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন জন বাসা থেকে রান্না করে আমাকে খাবার ডেলিভারি দিচ্ছে। ইউএসএতে সেই জিনিসটা একবারে অ্যাভেলেবল ছিল না। এইখানে বাংলাদেশি, ইউএসএতেও যে বাংলাদেশি দোকান নাই এমন না, বিশেষ করে নিউ ইয়র্কে অনেক আছে। বাট আমি তো বললাম নিউ ইয়র্কের কথা তুলনা করে লাভ নাই, নিউ ইয়র্কের বাইরে কী হয় সেটা কনসিডার করতে হবে রেস্ট অফ দ্য ইউএসএতে। এখন ওই টাইপের বাংলাদেশি দোকানপাটও আমি যেখানে ছিলাম, মিনেসোটাতে ছিলাম, ক্যালিফোর্নিয়া ছিলাম, ওয়েস্ট ভার্জিনিয়া ছিলাম, ওহাইও ছিলাম, কোনো জায়গাতেই ইন্ডিয়ান দোকানপাট পেলেও ওই রকম বাংলাদেশি দোকানপাট পায় নাই যে এবার অথেন্টিক বাংলাদেশি খাবার ডেলিভারি দিয়ে যাবে। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেসে যখন গেছিলাম, ওইখানে এরকম 2-3টা বাংলাদেশি দোকান ছিল। বাট সত্যি কথা বলতে ওদের খাবারটা আমার কাছে অত ভালো লাগে নাই। দে ইউজ
এক ধরনের তেল ইউজ করতো কেমন জানি ছিল। এখন যাই হোক, তারপরেও মানে খারাপ ছিল না, বাট এইখানে ব্যাপার স্যাপারগুলো একটা অন্য লেভেলের মনে হয় সব কিছুই আর কি। মানে এইখানে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশি দেখে আবেগে আপ্লুত হয়ে যায় না, কারণ এত বাংলাদেশি এখানে। ইউএসএ তে অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যেতে পারে। এখন এই জিনিসটাই, কারণ কানাডাতে আসাটা সহজ হয়ে যাওয়াতে, বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি বা বিভিন্ন ইমিগ্রেশন ভিসার ব্যাপারটা কানাডাতে সহজ হয়ে যাওয়ার, আসলে অনেক সাবকন্টিনেন্ট মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কানাডাতে আসছে। হয়তো অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ইউএসএ বেশি হবে, কিন্তু ডেন্সিটি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 1,000 মানুষের মতো কতজন মানুষ আসতেছে, ওই ডেন্সিটিটা কানাডাতে অনেক গুণ বেশি। এই জিনিসটা আসলে মানে চিন্তা করার ব্যাপার। এমনি লিভিং স্ট্যান্ডার্ডের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে মানে যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশের মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু ইন্ডিয়ার মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের থেকে খুব একটা ডিফারেন্ট না, আকাশ পাতাল কোনো পার্থক্য নাই। এই কানাডা ইউএসের ব্যাপারটাও সেটা, লিভিং স্ট্যান্ডার্ডে খুব একটা পার্থক্য নাই, মানুষের থিঙ্কিং প্রসেসও মানে অলমোস্ট দ্য সেম। আর আমেরিকার বেস্ট স্টেটগুলো হচ্ছে গিয়ে নর্থের স্টেটগুলো, যেমন মিনেসোটা, উইসকনসিন, ইলিনয়, মেইন, ভারমন্ট। এইখানে জাস্ট আমেরিকার নর্থের উপরেই হচ্ছে যে কানাডা, সেই জন্য কানাডার স্টেটগুলো, সাউথের স্টেটগুলো সবচেয়ে পপুলার। এবং এইখানে মানে ওই আমেরিকা নর্থের স্টেটগুলো যে পজিটিভ ভাইব, সেটা আপনি পুরোপুরি পাবেন, নট লাইক দ্য সাউদার্ন ইউএসএ। সো কানাডার সাউথ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউএসএ নর্থ। আর এইখানকার নর্থ মানে অতিরিক্ত নর্থ, ওইখানে মানুষজন খুব একটা বেশি থাকে না, যেরকম ইউকন, নর্থ ওয়েস্ট টেরিটরি, ওইসব জায়গাতে মানুষজন খুব একটা পাবেন না। যা থাকার এই কানাডার সাউদার্ন স্টেটগুলোতেই, এই মাঝখানে ম্যানিটোবা, ডানে অন্টারিও, বামে সাসক্যাচুয়ান, তার পাশে অ্যালবার্টা, তার আরও পশ্চিমে গেলে ভ্যানকুভার, এই স্টেটগুলাই আসলে। আর এইখানে আসলে বড় শহরগুলোর বাইরে অত ছোট ছোট শহরও নাই অনেক। আপনি ম্যানিটোবাতে উইনিপেগের বাইরে গেলে খুব বেশি যে মানুষ পাবেন এরকম না, সেই রকম হলো সাসক্যাচুয়ানে বেশিরভাগ মানুষই থাকে আইদার সাসক্যাটুন আর রেজিনাতে। আমার মনে হয় আলবার্টাতেও তাই, বেশিরভাগ মানুষই আলবার্টা ক্যালগারি রিজনেই থাকে, তার বাইরে খুব একটা যে খুব অনেক ছোট ছোট শহরে মানুষজন ছড়াই ছিটাই আছে সব জায়গাতে, ব্যাপারটা এরকম না। এখানে খালি ভূমি, ব্যারেন ল্যান্ডের পরিমাণ আসলে অনেক। সো এই ব্যাপারটাও আর কি দেখতে হবে যে ইউএসএতে কিন্তু এইরকম খালি মানে খালি জমি থাকলেও এই পরিমাণে নাই কানাডাতে যে পরিমাণে আছে, কারণ ঠান্ডা অঞ্চল তো, মানুষ যেই জায়গায় থাকার মতো একটা নিশ তৈরি করে নিতে পারছে, শহর, গ্রাম, হোয়াট এভার দিস ইজ, সেইখানেই আছে। এইটার বাইরে যেইখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, ওইখানে কোনো মানুষ থাকে না। এখন এইটাই হচ্ছে যে মানে কানাডার এই ব্যাপারটাই মানে বোঝার ব্যাপার। আপনি মিনেসোটা, নর্থ ডেকোটা, মন্টানা এসব এরিয়াতে গেলেও দেখবেন একই সিচুয়েশন, কারণ এত ঠান্ডা যে যেই জায়গাতে মানুষ থাকে ওই জায়গাতেই সব আছে, এটার বাইরে কোনো মানুষজন নেই। যাই হোক বন্ধুরা, আজকে অনেকক্ষণ কথাবার্তা বললাম, ভালো লাগলো। আপনাদেরকে এইটা আমার তৈরি করা প্রথম ভিডিও, আশা করি আরও অনেক ভিডিও বানাবো, এবং ট্রাভেলিংয়ের সময় যে ভিডিওগুলো বানাবো
সেগুলো আমি চেষ্টা করবো যে ভিডিওগুলোতে ইনাফ ডিসক্রিপশন থাকতে। এখন মানে আমি ট্রাভেল গাইড হিসাবে ভিডিওগুলো বানাতে পারবো না, কারণ আমিও তো ওখানে নিউ, যেসব জায়গাতে যাবো আমি অত কিছু চিনবো না। বাট তারপর সুন্দর সুন্দর জায়গায় গেলে ওগুলো আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটাই আর কি, ভালো থাকবেন। ইচ্ছা আছে ডিসেম্বরে দেশে যাওয়ার, দেখা যাক কি হয়। টিকিটের প্রাইস এত বেশি এখন, ডিসেম্বরে দেশে যেতে হলে আমার কমপক্ষে রাউন্ড ট্রিপে মিনিমাম 2.5 লাখ টাকা তো লাগবে, আরও বেশিও লাগতে পারে টিকিটের প্রাইস। কিন্তু বছর একবার দেশে যেতে না পারলে জানি কেমন লাগে। ইউএসএতে থাকার সময় বছর অন্তত একবার হলেও যাইতাম দেশে। একবার হয়েছিল যে 2 বছর একবার গেছিলাম। এখন দেখা যাক, টিকিটের প্রাইস টাইস ম্যানেজ করে সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি ডিসেম্বরে দেশে যেতে পারবো। এছাড়া আমার আসলে বিয়ে করাটাও দরকার, বয়স অনেক হয়ে গেছে, এখনো বিয়ে করা হয় নাই। পাত্রী খুঁজতেছি, দেখা যাক আর কি। যদি পাত্রী টাত্রী পেয়ে যাই তাহলে বিয়ে করতে পারি। এখন সব কিছু ঠিকঠাক থাকলে যদি এবার ডিসেম্বরে দেশে যাই তখন বিয়ে হয় তাহলে তো সোনায় সোহাগা। বাট দেখা যাক, বিয়ের ব্যাপার তো এটা বলা যায় না কখন মানে রাইট পারসনকে খুঁজে পাওয়া যাবে। So, যাই হোক বন্ধুরা, আপনারা তাহলে ভালো থাকবেন। এইখানেই আমি বিদায় নিচ্ছি, আবার দেখা